হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইসমাইল আবনে আহমেদ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কাছে দূরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন আমি আজকে সারাদিন কি করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আজকে দুপুরে এমনিতে বাজার সদাই নাই, আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল। আমি 4-5 দিন হাসপাতালে ছিলাম, এর জন্য সংসারে কি আছে না আছে আমি দেখতে পারি না। তা ঘরে যা আছে তাই দিয়ে আমি আপনাদের সাথে আমার কি করবো সেগুলো আমি শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন আমি ফ্রিজটা বের করে আমি আসলে আজকে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। তারপরও দেখি ফ্রিজে কী আছে, ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে আমার কয়টা মাছ আছে, এই দিয়ে দেখা যাক আমি কি রান্না করি। তাহলে চলুন আমি এই মাছটা আগে ভিজায়া আমি তারপরে তরকারিগুলো ফুটে নেব। তাহলে চলুন এই যে মাছগুলো ভিজিয়ে নিচ্ছি। আসলে কি অনেক কাজে আমরা করি যেগুলো সবসময় ক্যামেরাতে দেখানো হয় না, অফ ক্যামেরাতেও আমরা মাঝে মাঝে অনেক কাজ করি। এই যে আমি মাছ অল্প কয়টা মাছ ফ্রিজে ছিল সেগুলো আমি ভিজিয়ে নিচ্ছি। আমি এখন এই মাছটা দিয়ে কি করব আমি নিজেও জানি না, দেখা যাক আমি কি করি। আর এখানে এই যে মাছটা আমি ভিজে দিয়েছি। তারপরে আমি এই যে অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে ছেঁকে নিয়েছি হালকা করে, এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করব। আর হলো এটা আমার রুটির বক্স। আমি এই যে অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি, কারণ সব সময় তো আর ওপেন ক্যামেরায় সব কিছু বানানো যায় না। তাই আমি যে রুটিগুলো ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব কালকে সকালের জন্য, যাতে আমি ঘুম থেকে ঝটপট উঠে বাচ্চাদের জন্য খাবার তৈরি করতে পারি। এত গরম পড়ছে যে সব কিছু একসাথে কাজ করা আসলে সম্ভব হয় না। যারা যারা সংসারে কাজ করে এখন তো তারাই বুঝতে পারে যে গরমের ভিতরে কাজ করাটা কতখানি টাফ। যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে আপনারা রাখতে পারেন, আর এত সুন্দর থাকে যে বলার মতো না। রুটিগুলো আপনারা যদি হালকা করে একটু তেল দিয়ে লবণ দিয়ে আটাটাকে কেড়ে যদি ভালো করে মধ্যে আপনারা রুটিটা বানিয়ে হালকাভাবে ছেঁকে ফ্রিজে যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে। আপনারা বানিয়ে দেখতে পারেন এবং ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টস করুন। আর এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি, আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার পাশে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তারপর আমি ফ্রিজে যতক্ষণ পানি আসে এর জন্য আমি আরেকটি টিস্যু দিয়ে আমি রুটিটা ঢেকে নেব, যাতে ফ্রিজের আগলা যে পানিটা রুটির গায়ে না লেগে এটা চিকচিক না হয়ে যায়। এই যে আমি এখন রুটিটা সুন্দরভাবে বক্সে আটকে আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এরপর আমি ভালোভাবে রেখে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম না যে আমার মেয়েটা অসুস্থ ছিল, আমি হাসপাতালে ছিলাম। এর জন্য আমি পেঁয়াজও কেটে আমি ফ্রিজে রেখে দিই। ঠিক আছে, সময় মতো আমি পেঁয়াজটা বের করে ঝটপট রান্না করি। কিন্তু আজকে আমার কোনো কিছুই কাটাকাটি নেই, যে আমি কাটাকাটি করে ফ্রিজে রেখে দেব। সেই ক্ষেত্রে যে আমি সব কিছু একসাথে কাটাকাটি করে আমি রান্নাটা গুছিয়ে রেখেছি। আজকে আমি ওই মাছগুলো সুন্দরভাবে টুকরা করে আমি আলু বেগুন দিয়ে এটাকে চচ্চড়ি করব।
বাচ্চা মানুষই জানে যে মেয়েদের সংসারে কত কাজ থাকে। এক কাজ থেকে আর এক কাজ, আর এক কাজ থেকে আর এক কাজ। হাসপাতাল থেকে আসার পরে এতটাই কাজ জমে গেছে যে আমি এখনো পর্যন্ত শেষ করতে পারছি না। আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার বেবি, ছোট বেবিটার মানে স্ট্রং ডায়রিয়া হয়েছিল। ওকে নিয়ে আমি মানে ও এতটাই মানে যেখানে সেখানে বাথরুম করছে এবং বেডেও করেছে। প্রচুর কাপড়, প্রচুর জিনিসপাতি নষ্ট হয়েছে। পরে বাসাতে জায়গা দিতে না পেরে ওকে আমি নিয়ে যাই হাসপাতালে করে দিয়েছিলাম। পরে ডাক্তাররা অ্যান্টিবায়োটিক দিয়েছে, স্যালাইন দিয়েছে, তারপরে ক্যানোলা করছে, অনেক কান্নাকাটি করছে। একটা মা বলছে নিত্য যখন বাচ্চাকে ক্যানোলা করে তখন সে মায়ের জন্য কতটা কষ্টদায়ক হয়। তারপরও জীবন বাঁচানোর খরচ এটাই। মেয়েকে নিয়ে হাসপাতালে যা সুস্থ করে নিয়ে আসার পরে আপনারা যদি একবার আমার ঘরদোরগুলো দেখতেন কি অবস্থা, তাহলে বলতেন আমার দম বন্ধ হয়ে আসছিল যে আমি এই ঘরগুলো কিভাবে সারবো। আর এতটা পরিমাণে বাথরুম করছিল যে কাপড় চোপড়ের অবস্থাও অনেক খারাপ ছিল। সেগুলো আমি মেশিনে দিয়ে কাপড় চোপড় খেয়েছে কিছুটা কমিয়েছি। এখনো অনেক আছে কাঁথা, তারপর আপনার চাদর আছে, ওর জামা কাপড়, প্যান্ট, প্যান্ট করে প্যান্টেই পরা রাখছি যে বাথরুম করলে যাতে প্যানে হয়। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার মেয়েটা সুস্থ, খেলাধুলা করছে। আর এই যে আমি আস্তে আস্তে আমার সংসারে সব কিছু আমি আবার গুছিয়ে নিচ্ছি। একটু টাইম লাগবে, একটা বাচ্চা অসুস্থ হলে যা হয়। তাতে সমস্যা নাই, বাচ্চাটা যে সুস্থ হয়েছে এটাই অনেক কিছু। এখন এই যে আমি এটা দিয়ে চচ্চড়ি করবো। বাজার করার মতো টাইম পাচ্ছিলাম না। মেয়েটা ওখান থেকে এসে এতটাই মানে দুর্বল হয়ে গেছে, শরীর থেকে আর কি পানি গেলে যা হয়। একটা বাচ্চা মানুষ তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে ওর পিছে থাকা লাগে। একটু থেকে একটু করেই মানে কান্নাকাটি করে, আম্মু এখানে আসো, আম্মু এখানে আসো। ঠিক আছে, ওর পিছনে সময় দিতে চাই। আমি একটু মানে সংসারের কাজগুলো করতে পারছি না। এই আপনাদের সাথে অনেক কিছু মনে ফেললাম, শেয়ার করে ফেললাম, বলার মতো না। আর গরমে কখনোই মানে এত গরম যে রাতেও যেমন গরম, দিনেও তেমন গরম। গরমে আর কোনো কিছুই শান্তি পাচ্ছি না। ঠিক আছে, আমিও শান্তি পাচ্ছি না, বাচ্চারাও তো শান্তি পাচ্ছে না। কারেন্ট যায় আর আসে, এতটাই লোডশেডিং বলার মতো না। এই যে আমি আলুগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি রান্নাটা ঝটপট বসিয়ে দেবো। বাজারে যে পরিমাণে সব কিছুর দাম দেখেন, আলুটা পচা, মানে কি যে অবস্থা বলার মতো না। এই দেখেন, ঠিক আছে, মানুষ কেমন যেন হয়ে গিয়েছে। ঠিক আছে, কষ্টের টাকা বলতে গেলে, ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের তো কষ্টের টাকা,
আমার বাসায় তো প্রচুর গরম, যে গরমের কোনো শেষ নেই। এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এর মাঝে চিন্তা করছি যে আমার বেবিটার জন্য একটু শিং মাছ রান্না করব, কারণ ওকে তো হাসপাতাল থেকে নিয়ে আসছি, ও ডাউল এবং চচ্চড়ি কোনো কিছুই খেতে পারবে না। এর জন্য ওর জন্য একটু আমি পাতলা করে কাঁচকলা দিয়ে শিং মাছ রান্না করে দেব। এই যে আমি ভাতটা এই করছি, এখন আমি শিং মাছটা নিয়ে আসি। তরকারিটা ধুয়ে নিচ্ছি, কারণ তরকারির মধ্যে এতটাই ময়লা থাকে যে বলার মতো না। আপনাদের প্রথমে আমি বললাম যে আমি আজকে হাতে মাখানো চচ্চড়িটা আমি রান্না করব। এটা আমি রান্না করছি বেগুন এবং আলু দিয়ে। বেগুন আলু দিয়ে আমি চচ্চড়িটা সুন্দরভাবে আমি হাতে মাখিয়ে নেব এবং ভালো করে এটা ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব, তারপরে আমি দিয়ে দেব মরিচটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমার ভাতটাও হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটা সুন্দরভাবে মাখিয়ে নেব, কারণ তরকারি সুন্দরভাবে না মাখালে তরকারিটা মজা লাগে না। আমি এর মধ্যে যে ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং হলুদের গুঁড়ো। দেখেন আমার হলুদটা শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদের বললাম যে আমার বাজারটা শেষ হয়ে গেছে, আমি এর জন্য আমি কিছুই কেনাকাটা করতে পারিনি, মানে আমার কষ্ট ছিল। এর জন্য এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখাবো, না হলে মানে হাতে মাখানো চচ্চড়িটা মজা লাগবে না। যতক্ষণ না এর মধ্যে থেকে পানি বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মাখিয়ে নেব। আসলে কি সবাই তো জানেন মাছটা সবসময় খাওয়া যায়, কিন্তু মাংসটা প্রতিদিন আর ভালো লাগে না। এর সাথে একটু লেবু হলে ভালো লাগবে। হাসপাতালের থেকে এতটাই গরম যে আমার অবস্থাও খারাপ হয়ে গিয়েছে। আর হাসপাতালের খাবারের কথা কি বলবো, যারা যারা যায় তারাই বোঝে যে হাসপাতালের খাবারটা কতটা, মানে কি বলবো, জঘন্য বললে এটা উচিত হবে না, কারণ ওটা দিয়ে আমাদের জীবনটা বেঁচে থাকে। যার কারণে আর কিছু বলবো না। আল্লাহ যতটুকু রিজিকে রাখে ততটুকুই ভালো। তারপরও রোগীর সাথে থাকতে থাকতে রোগী হয়ে যেতে পারে, এই আর কি। এখন আমি এই যে মাছটা পুঁটি মাছটা আমি সবসময় নেসটা আলাদা করে রেখে দিই, কারণ নেসটা মানে এই যে কি বলবো এটাকে মানে এতটাই কাটা যেটা বাচ্চারা এবং বড়রাও বেশি একটা খেতে পারে না, কারণ প্রচুর কাটা থাকে। এর জন্য আমি মাছের লেজগুলো সব একসাথে করে রেখে দিই, মানে পরবর্তীতে যাতে একটা কাজে লাগানো যায়। এই যে আমি মাছের লেজ দিয়ে সম্পূর্ণটা চচ্চড়ি করে নিচ্ছি। এই যে আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে। এখন আমি
দেখতে পাচ্ছেন আমার ভাতটা হয়ে গিয়েছে। এই যে আমার ভাত হয়ে গিয়েছে। এখন আমি ভাতটাকে টিকা দিয়ে দেব। এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে। এখন আমি আমার বেবিটার জন্য শিং মাছটা কেটে নিচ্ছি, কারণ ও তো আর চচ্চড়িটা খেতে পারবে না, যার কারণের জন্য আমি শিং মাছটা কেটে নিচ্ছি। শিং মাছটা খাওয়ালে বাচ্চাদের গায়ে প্রচুর রক্ত হয় এবং ডাক্তার বলছে ওকে প্রচুর পরিমাণে শিং মাছ খাওয়ানোর জন্য। দেখেন কত বড় বড় শিং মাছ, এগুলো একদম তাজা ছিল। বাসায় আনার পর ওরা লাফ পাড়তেছিল। আমার তো আবার শিং মাছ, তাজা মাছ দেখলে খুব ভয় পাই। আমি এটাকে লবণ দিয়ে মেরে নিয়েছি। দেখেন কত বড় বড় চাটা হয়েছে। এগুলো আমি ভালো করে রান্না বসিয়ে দেব। শিং মাছটা রান্না করব, এখন এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে। এখন আমি এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিচ্ছি, কারণ ডাক্তার ওকে, আমার ছোট মেয়েকে পাতলা ঝোল খেতে বলছে। আমার রান্নাঘরটা এতটাই ছোট যে আমাকে দেখানো যায় না, যার কারণে আমি শুধু রান্নাটাই দেখাচ্ছি। আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষার পরে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো 1 চামচ জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়া দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। কারণ যাদের ডায়রিয়া হয় তাদের জন্য পাতলা ঝোল দরকার পড়ে। আমি তরকারিটা পাতলা রান্না করছি। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি অফ ক্যামেরায়, এই যে আমি অফ ক্যামেরায় মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিই। ভালোভাবে না কষালে মাংসের মধ্যে কোনো কিছু যায় না। আর আমি সামান্য একটু পানি এর জন্য দিয়েছি, যাতে কষানোর সময় প্রত্যেকটি মশলা মাছের গায়ে চলে যাবে এবং মাছের মধ্যে নুন, লবণ এবং আপনার মরিচ চলে যাবে। এখন আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কালারের জন্য আপনারা শুকনো মরিচ দিতে পারেন। আমি কালারের জন্য শুকনো মরিচ দেব না, কারণ আমার অসুস্থ মেয়েটা খাবে, যার কারণে আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম। গোসলের পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমি গোসল সেরে চলে আসলাম। রান্নাবাড়ি হয়ে গিয়েছে, সবার গোসল হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। আমার সব রান্নাবাড়ি কমপ্লিট। তাহলে চলুন আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমার খাবারগুলো সব টেবিলে পর রেডি। সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে। এই যে আমার বড় মেয়ে পিয়ন্তি, ও খাবারের জন্য অপেক্ষা করতেছে। এই যে ছোট মেয়ে প্রিয়, ও খাবারের জন্য অপেক্ষা করতেছে। এখন আমি গোসল সেরে চলে আসলাম। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। এই যে আমার হাজবেন্ড, সেও খাওয়ার জন্য চলে আসছে। আর আমার আম্মু এখনো
গোসল দিচ্ছে, এখনও সে আসেনি। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব। তুমি কি নিচ্ছ? চচ্চড়ি? ছোট মাছের চচ্চড়ি খেয়ে কেমন লাগে আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, তোমাকেও দেবো আম্মু, তোমাকে অবশ্যই দেব। হ্যাঁ, সবাই বলবো। আম্মু, তোমাকে ভাত দেব। আমরা এখন সবাই একসাথে খেতে বসবো। এখন আমার ছোট মেয়েকে ভাত খাওয়াবো। আম্মু, তুমি কি দিয়ে খাওয়া দাওয়া করবা? হবে আর কি খেতে হবে? বেশি বেশি শিং মাছ দিয়ে ভাত খেতে হবে। হ্যাঁ, বেশি বেশি শিং মাছ দিয়ে ভাত খেতে হবে। প্রিয়ন্তি, আসো মা, আসো। আমাকে একটু বলো আম্মুর চচ্চড়ি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। না খেয়ে অনেক মজা হয়েছে? আগে খেয়ে বলো। না, তোমার চচ্চড়িটা আগেও খেয়েছি, তো অনেক মজা হয়েছে। আগে খেয়ে বলো। প্লেটে ভাত নাও। লবণটা দাও। লবণটা দাও। এত গরম যে বলার মতো না। সব কিছুতেই গরম গরম ভাত, গরম তরকারি, তারপর পরিবেশটাও গরম। আজকে এত রোদ উঠছে যে বলার মতো না। প্রিয়, খেয়ে বলো